হ্যালো, জি স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছি। শুনতে পাচ্ছেন। আচ্ছা, জি স্যার শোনা প্যারিশেবিলিটি বিষয়টা তো আপনাদের কাছে ক্লিয়ার, আই থিংক, তাই না? জি স্যার এখন দেখুন জি, স্যার। প্যারিশেবিলিটিতে একটা কথা লেখা আছে, ব্যালান্সিং সাপ্লাই এন্ড ডিমান্ড। এটার অর্থ হলো লেখা দেখা যায় না তো। একটু স্ক্রল করে দেখবেন, আমি তো শেয়ার করেছি স্ক্রিন, কে কে দেখতে পাচ্ছেন না? হ্যালো, দেখতে পাচ্ছি গুলো ছোট ছোট হয়ে আছে স্যার, একটু একদম ছোট স্যার হয়ে আছে। দেখতে পাচ্ছি কিন্তু ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে স্যার লেখা তো অনেক ছোট, কিছু তো দেখা ও যায় আচ্ছা, না। তাই একদম বড় করে দেখা যাচ্ছে না? এক মিনিট এক মিনিট, যেটা বলছিলাম যে প্যারিশেবিলিটিতে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ব্যালেন্সের কথা বলা হচ্ছে। আচ্ছা, যেহেতু সার্ভিসটা প্যারিশেবল, তার মানে এটা স্টোর করে রাখা যায় না, তাই তো? তার মানে কি হয় যে সব সময় কি এমন হবে যে ডিমান্ড যেমন আমরা ততটুকুই সাপ্লাই দিতে পারবো, বা একটা সার্ভিস প্রতিষ্ঠান সেই একই রকম সাপ্লাই দিতে পারবে? না স্যার। না স্যার, পসিবল হবে না। আচ্ছা, বিকজ অফ যখন ডিমান্ড বেশি থাকবে তখন সাপ্লাই দা কোয়ালিটিটা একটু হলেও ডিক্রিজ করবে আমার কাছে মনে হয়। বিকজ অফ যখন মানে অনেকগুলো মানুষকে যখন সাপ্লাই যখন সার্ভিস প্রোভাইড করা হয়, তখন সেই পরিমাণে বা সেই কোয়ান্টিটিতে টাইম দিয়ে সেটা পারে না দিতে, তখন হ্যাঁ, ডিফল্ট ব্যাপারটা চলেই সেরকম। আসে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে এখানে, যদি উল্টো দিকটা চিন্তা করেন যে ব্যালান্সিং সাপ্লাই এন্ড ডিমান্ড, যেমন আমার সাপ্লাই একজন সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে আমি যতটুকু সার্ভ করতে পারবো, এক্সাক্ট ডিমান্ড কি ততটুকুই হবে, মানে 100% ওটাই হবে, নাকি এমনও হতে পারে যে ডিমান্ডটা কম বেশি হবে, আমার যা সাপ্লাই দিতে পারবো তার চেয়ে দেখা হলো ডিমান্ডটা কম হতে পারে, আবার এমনও হতে পারে ডিমান্ডটা বেশি হতে পারে। ওকে, হ্যাঁ স্যার, হইতে পারে। অনেক ক্ষেত্রে হতে তো পারে, সাপ্লাই স্যার। দেখা যায় ডিমান্ড কম বেশি হয়ে যায়। যেমন ধরুন এই যে এটাকে আরেকটু যদি বলেন, ভালো করে বলছিলাম যে আমাদের রেস্টুরেন্টে ধরেন যে 100 জন বসার জন্য ক্যাপাসিটি আছে একটা রেস্টুরেন্টে, তাই না? এমন কি হবে যে আমরা প্রতিদিন একবার 100 জনই বসবে এবং বাইরে কেউ ওয়েট করবে না, 100 জন বসে আছে, আবার কয়েকজন চলে যাবে, আবার আবার 100 জন ফুলফিল হয়ে যাবে, এরকম না। দেখা যায় যে কিছু জন না স্যার, কখনো, পসিবল হয় না। ওকে, কখনো দেখবেন যে সিট ফাঁকা আছে, আবার কখনো একবারে উপচে পড়া ভিড়, বাইরে ওয়েট করছে, ব্যাপারটা এরকম, তাই না? যেমনটা স্যার কোনো প্রকার না, আমি ওকেশন যখন হয়, পয়লা বৈশাখ বা ঈদ ফেস্টিভ্যাল, তখন অনেক বেশি মানুষ আসে। আর নর্মাল টাইমে দেখা যায় যে না, অনেক সিটি ফাঁকা পড়ে আছে। রাইট, সেরকমটাই। তো এই জন্য বলা হচ্ছে প্যারিশেবিলিটিটার জন্য এই ব্যালেন্স এবং সাপ্লাই এবং ডিমান্ডের ব্যালেন্সিং এ একটা প্রবলেম হয়ে থাকে, বুঝতে পারছেন? ওকে। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম, যে সাপ্লাই এবং ব্যালেন্সের একটা মানে সাপ্লাই এবং ডিমান্ডের ব্যালেন্সিংটা ঠিক মতো হয় না। আমরা এরপরে চলে আসবো পরবর্তী টপিকে, আই মিন এটা ছিল ডেফিনেশনের এই পার্টটা, পরবর্তীতে আমরা আসছি এর সাথে মার্কেটিং চ্যালেঞ্জ কি, যেটা জি বলছিলাম। স্যার। তাহলে কিন্তু মার্কেটিং চ্যালেঞ্জটা এমন হয়ে থাকলো যে প্যারিশেবিলিটির জন্য আমাদের যেমন সাপ্লাইয়ের জন্য একজন সাপ্লায়ার রেডি থাকবে বা সার্ভিস প্রতিষ্ঠান, দেখা গেল যে তার চেয়ে ডিমান্ডটা কখনো বেশি হবে বা কখনো কম হবে। অর্থাৎ কখনো সাপ্লাই করার জন্য যে বিষয়গুলো আমার থাকবে, আমার যে প্রোডাক্ট গুলো বা সার্ভিসটা থাকবে, সেটা কখনো নষ্ট হয়ে যাবে, কখনো ডিমান্ডটা অনেক বেশি হয়ে যাবে, যাতে করে আমাদের কাস্টমারদের ডিসস্যাটিসফ্যাকশনের একটা সুযোগ থাকবে। এটাই হলো আমাদের চ্যালেঞ্জ, মার্কেটিং চ্যালেঞ্জ, রাইট? আমরা যদি একটু ডিটেইল দেখি, জি স্যার। ডিটেইল, ডিমান্ড এক্সিডস, ফার্স্ট প্রবলেম, ডিমান্ড এক্সিডস সাপ্লাই অফ সার্ভিস অ্যাভেলেবল। অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন আপনারা এই টপিক, ডিমান্ড এক্সিডস সাপ্লাই অফ সার্ভিস অ্যাভেলেবল, মানে এটা একটা পয়েন্ট। জি স্যার, বুঝতে পারছি। ওকে, অর্থাৎ এটা হলো এরকম যে আমাদের যতটুকু স্যার আমরা দেখা যাচ্ছে। সাপ্লাই করতে পারবো, যতটুকু আমরা সাপ্লাই করতে পারবো তার চেয়ে ডিমান্ড অনেক বেশি হবে। ওকে, যেমনটি রাত্রি আপনাদের কথার মতো বলছিল, মাঝে মাঝে এমন হয় যে আমাদের যতটুকু আমাদের ক্যাপাসিটি আছে তার চেয়ে অনেক বেশি ডিমান্ড হয়ে যায়। কখন আমাদের হয়ে যায় মনে আছে আপনাদের? বাসের কখন সংকট হয়ে যায়, সিট যা আছে তার চেয়ে অনেক বেশি উপচে পড়া ভিড় হয়ে যায় কাস্টমারদের কোনো একটা অকেশনে। রাইট রাইট, সেটাই বলছিলাম। ঈদের সময় যখন লকডাউন কোনো ছুটি পড়ে,
ওকে, তাহলে যখন এইরকম উপচে পড়া ভিড় হবে তখন দেখুন তো মার্কেটারের জন্য এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায় না যে সবাইকে কিভাবে সার্ভিস দেওয়া যাবে? এটা প্রবলেম না? বাস আছে, একটা কোম্পানির বাস আছে 10টা, কিন্তু সেই কোম্পানি দিয়ে সার্ভ করা সম্ভব হচ্ছে না, অনেকগুলো, ওই রুটে আর কোনো বাস নেই, কিন্তু কাস্টমার অনেক বেশি। এতে করে যেটা হয়ে থাকে যে কাস্টমারদের ডিসস্যাটিসফ্যাকশনটা বেড়ে যায়, আনহ্যাপি কাস্টমার হয়ে যায়, ওয়েটিং টাইমটা অনেক বেড়ে যায়। রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন দেখা যায় যে আরেকটা অকেশন আপনারা বলছিলেন, এবার তো পয়লা বৈশাখে আমাদের আসলে এটা বোধহয় প্রথম বাংলাদেশে বা সারা বিশ্বে যারা পয়লা বৈশাখ পালন করে, এই প্রথম যে কেউ পয়লা বৈশাখ পালন করতে পারলো না বাইরে গিয়ে, তাই না? কিন্তু একটা সময়, জি স্যার। সব সময় যেটা হয়ে থাকে এই পয়লা বৈশাখের সময় কিন্তু রেস্টুরেন্টে উপচে পড়া ভিড় থাকে, তাই না? পান্তা ইলিশ দিয়ে তাদের অনেক আইটেম রেডি করা থাকে, তাদের যা খাবার থাকে তার চেয়ে ডিমান্ড অনেক বেশি থাকে। দেখা গেল যে দুপুরের পরে একটু পরে হয়ে গেলেই খাবার পাওয়া যায় না, রাইট? তাহলে কি হয়ে থাকে জি স্যার। যে যদি দেখা যায় যে সাপ্লাই যেমন তার চেয়ে ডিমান্ড বেশি হয়ে গেলে কাস্টমারদের ওয়েট করতে হয় অনেক সময় ধরে, তাই না? এবং ওয়েট করতে গিয়ে কাস্টমাররা আনহ্যাপি হয়ে যায়। এটা হলো একটা মার্কেটিং চ্যালেঞ্জ, বুঝতে পারছেন? যখন ডিমান্ডটা সাপ্লাইয়ের জি, স্যার। থেকে অনেক বেশি হয়ে যায়, 2 গুণ হতে পারে, 3 গুণ হতে পারে। আমাদের নেক্সট চ্যালেঞ্জটা হচ্ছে ডিমান্ড এক্সিডস অপটিমাল সাপ্লাই অফ সার্ভিস অ্যাভেলেবল। মানে এটা আরেকটা সিচুয়েশন, এই কারণে কেন এটা প্রবলেম হয়ে যায়। এই সিচুয়েশনে বলা হচ্ছে স্যার আপনারা এখানে কি শুধু প্রবলেম গুলো ডিসকাস করা হচ্ছে না সলিউশনও দেয়া হবে স্যার? সলিউশনটা পরে দেওয়া হবে, এখন আপাতত আমরা মার্কেটিং চ্যালেঞ্জ টপিকটা দেখছি। খুব ভালো হয় যে আপনারা যে কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু নোট করে রাখেন, আমরা সব টপিকটা ডিসকাস করার পরে আপনারা কোশ্চেন করেন, আমি সময় দেব, তখন কথা বলবো নি আমরা সলিউশন। হ্যাঁ, ওকে তো আমি একটু বলে যাচ্ছি, আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই যে সিচুয়েশন, তাতে করে এটা অনেক বেশি ডিমান্ড তা না, তবে যার সাপ্লাই আছে তার চেয়ে কিছু হলেও বেশি হতে পারে। ডিমান্ড এক্সিডস অপটিমাল সাপ্লাই অফ সার্ভিস অ্যাভেলেবল, সার্ভিস যতটুকু আছে তার অপটিমাল লেভেলের চেয়ে বেশি। মানে আমরা যদি 100 জনকে সার্ভিস দিতে পারি, দেখা গেল যে কাস্টমার 125 জন বা 130 জন আছে, এক্ষেত্রে অতটা আনহ্যাপি কাস্টমার হবে না, বাট তারা ওয়েট করবে একটু সময়। কিন্তু যেটা হয়ে যাবে এই সিচুয়েশনে, যে প্রবলেমটা হয়ে যায়, একই সার্ভিস প্রোভাইডার যেটাতে 100 জনকে সার্ভিস দিতে পারতো, 130 জনকে দিতে গেলে কি হবে, ওই যে ডাক্তারের মতো 20 জনের জায়গায় যদি 25 জনকে সার্ভিস দেয়, তাহলে কি হয় যে সার্ভিসটা প্রত্যেকেই খারাপ হয়ে যায়, তাই না? কোয়ালিটি সার্ভিসটা কমে যায়। হ্যালো, জি স্যার শোনা যায়। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন যে যদি যতটুকু দেওয়ার তার চেয়ে যদি বেশি জনকে একই সময়ে বা আমাদের যতটুকু অ্যাভেলেবিলিটি আছে অপটিমাল লেভেল, সেই অনুযায়ী বেশি দিতে গেলে কি হবে, কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে, তাই না? কোয়ালিটি খারাপ হয়ে যাওয়াটাও আমাদের মার্কেটারের জন্য এটা খুব একটা ভালো কিছু না, দ্যাট ইজ ব্যাড ফর আ বিজনেস, রাইট? এই সিচুয়েশনে এই প্রবলেমটাও ফেস করি। আরেকটা সিচুয়েশন আছে, আপনারা দেখবেন যে এই পেজে, এটা সম্ভবত 70, আপনাদের যে পিডিএফ কপি আছে সেটার সম্ভবত 72 নাম্বার পেজ, আমি এটা দিয়ে দেবো পেজ আপনাদেরকে, আর আপনাদের তো বই বোধহয় এর আগে দিয়ে দিয়েছি পিডিএফ কপি, তো যাই হোক আমি এই কপিগুলো দিয়ে দেবো। এইখানে একটা টেবিল আছে, সেখানে আপনারা এই সম্পূর্ণ যা ডিসকাস করব সেটা একবারে লেখা আছে, আপনারা একসাথে দেখতে পারেন। আমরা যাব পরবর্তী আরেকটা সিচুয়েশন বলি। আমাদের এই সিচুয়েশন ক্রিয়েট হতে পারে লোয়ার ডিমান্ড দেন অপটিমাল সাপ্লাই লেভেল, অর্থাৎ সাপ্লাই লেভেল যা আছে, আমি যতটুকু সাপ্লাই দিতে পারবো, আমার যা যা আছে, যে যে ইনস্ট্রুমেন্ট বা রেস্টুরেন্টের জন্য যত খাবার, কিন্তু তার চেয়ে যদি ডিমান্ড কম হয়, কাস্টমার যদি কম হয়, সেটা মার্কেটারের জন্য প্রবলেম না? কিভাবে প্রবলেম? যে যা যা আমার আয়োজন করা থাকবে সবগুলো নষ্ট হয়ে যাবে, রাইট? খাবারগুলো নষ্ট হয়ে যাবে, বাসের যেটা কথা বলছিলাম সিটটা অযথা চলে যাবে, এখানে খরচটা বেড়ে যাবে কাস্টমারের না, এটা হলো মার্কেটারের জন্য। তাহলে এই সিচুয়েশনে এটা একটা মার্কেটারের যে জন্য, প্রোডিউসারের জন্য। হ্যাঁ, মার্কেটার বা প্রোডিউসারের জন্য, তাই নয় কি? রাইট? জি স্যার। ক্যাপাসিটি যা থাকবে সেটাতে নিচে ইউজ হবে, অযথা কাস্টমার যারা সার্ভিস প্রোভাইডার থাকবে তারা বসে থাকবে, স্টাফরা বসে থাকবে, কোনো কাজ নেই, বসে বসে তাদেরকে টাকা দিতে হবে, এটা একটা সিচুয়েশন। হ্যাঁ, জি স্যার, আচ্ছা, যেমন এই যে আমাদের এই বছরে যে পহেলা বৈশাখে মানে যে যে কোম্পানি গুলা হচ্ছে পহেলা বৈশাখের মানে ড্রেস গুলা যে তৈরি করছে, ওরা তো স্যার সেল করতে পারেনি। একদম
একদম ঠিক কথা। তার মানে যা যেমন ছিল তার চেয়ে ডিমান্ডটা কম, এটা তাদের জন্য এটা এটা আপনি প্রোডাক্টস এর কথা বলছেন তাই না, গুডস এর কথা। সার্ভিসের ক্ষেত্রে এরকম অনেক আছে না যারা রেডি হয়ে আছে, অনেক ভালো ভালো সার্ভিস দেবে। সার্ভিস কি রকম বলুন তো? হ্যাঁ এক্ষেত্রে সার্ভিসের কি হতে পারে? আপনি তো গুডস এর কথা বলছেন, রেডিমেড আইটেম, আমরা কিন্তু সার্ভিস মার্কেটিং করছি। স্যার পার্লারে অনেক সময় অনেক স্যার স্কিম গুলো পার্লার থাকে, রাইট রাইট, পার্লারের স্কিম গুলো হচ্ছে কি যে হয়তো বা তাদের অনেক সব ধরনের আয়োজন, অফার দিয়ে থাকে। হ্যাঁ তাদের আয়োজন করে বসে আছে, তারা খুব সুন্দর সুন্দর কসমেটিক্স আইটেম নিয়ে এসেছে, নতুন নতুন কিছু অফার করবে, সবকিছু ঠিক আছে, বাট এই পরিস্থিতিতে কোন কাস্টমার বাইরে বের হতে পারেন। একইভাবে এটা আনইউজুয়াল কন্ডিশন, কিন্তু রেস্টুরেন্ট গুলো স্যার এখন তো ধরেন সবগুলোই প্রবলেম, এখন তো সবই বন্ধ, কিন্তু এমনও হয় না যে আমাদের যা আছে তার চেয়ে ডিমান্ড মাঝে মাঝে কম হয়, মাঝে মাঝে বেশি হয়, সেটা হচ্ছে কমন সেন্স, মানে আমি ইউজুয়ালি বলছি, এবং এটাই হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে সেটা হলো কাস্টমারের কাছে কাস্টমাররা যাবে না, তার মানে মার্কেটারের জন্য সেটা একটা লস। সো এটা একটা চ্যালেঞ্জ। নাম্বার 4, আপনারা দেখুন সার্ভিস ডিমান্ড এন্ড সাপ্লাই এট অপটিমাল লেভেল, অর্থাৎ এটাতে বোঝানো হচ্ছে এই সিনারিওটা খুব কম শোনা যায় যে সাপ্লায়ারও যেমন ভাবে বসে আছে, কাস্টমারও ঠিক একই ভাবে, তারা যতটুকু সার্ভিস দিচ্ছে ততটুকুই কাস্টমার, কোনো কাস্টমার ফেরত যাবে না এবং কেউ এসে ওয়েট করবে না, ব্যাপারটা এরকম এরকম খুব কম হয়। যেটা হয় সেটা হলো অ্যাক্সিডেন্টাল, এটা একটা সিচুয়েশন। হ্যাঁ, এটা আসলে কোনো সমস্যা না, বাট এরকম এটা যে ঘটনা ঘটে এটা সবচেয়ে ভালো পরিস্থিতি হতো, কিন্তু এরকম পরিস্থিতি সাধারণত হয় না। যদি হয় তাহলে মানে বাই অ্যাক্সিডেন্ট। এমনকি হয় যে আসলে খাবার যতটুকু আছে, রেস্টুরেন্টে যতটুকু খাবার তৈরি করা হয়েছে 500 জনের জন্য সারা দিনে, দেখলাম এই 500 জন কাস্টমারই আসলো এবং তারা খাবার খেয়ে গেল, কেউ এসে ফিরে যায়নি, এবং 500 জনের একজনও বেশি হয়নি। এরকম কি হতে পারে কোনো সিচুয়েশন? খুব রেয়ার স্যার, খুব রেয়ার। যদি স্যার হয়, এরকম তো হয় না। যদি হয় সেটাকে অ্যাক্সিডেন্টাল বলছে, তো এটাও একটা সিচুয়েশন হতে পারে। তো এটা খুব একটা চ্যালেঞ্জ না, এটা অ্যাক্সিডেন্টাল। তো তবে এটা একটা সিচুয়েশন। আমরা মোটামুটি 3টা প্রবলেম দেখলাম, তার মধ্যে ডিমান্ড এন্ড সাপ্লাই অপটিমাল লেভেল এটা আসলে কোনো প্রবলেম না, এটা হলে খুব ভালো হয়, কিন্তু এরকম হয় না। বাকি যে 3টা দেখলাম, একটা মনে আছে না, ডিমান্ড এক্সিডস সাপ্লাই লেভেল অ্যাভেলেবিলিটি, এন্ড ডিমান্ড এক্সিডস দ্য অপটিমাল সাপ্লাই লেভেল, আরেকটা ছিল ডিমান্ড লেস দেন সাপ্লাই অ্যাভেলেবল, রাইট? লোয়ার ডিমান্ড দেন অপটিমাল সাপ্লাই লেভেল। এই 3টা আমরা সিচুয়েশন দেখলাম। একটাতে ছিল ডিমান্ডটা সাপ্লাইয়ের চেয়ে অনেক বেশি হবে, অনেক অনেক বেশি। নাম্বার 2 ছিল ডিমান্ডটা সার্ভিস সাপ্লাই যতটুকু দেওয়া যাবে তার সর্বোচ্চ ব্যবহার করলে তার চেয়ে একটু বেশি হবে, অনেক বেশি না তবে মোটামুটি বেশি হবে, তাতে করে তারা কাস্টমার আনহ্যাপি হবে বা কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। আর তৃতীয়টা ছিল যে ডিমান্ডটাই কম থাকবে সাপ্লাইয়ের চেয়ে, ডিমান্ড কম থাকলে মার্কেটার লস করবে, রাইট? এই ছিল 3টা আমাদের মোটামুটি প্রবলেম। আমাদের সলিউশনে আমরা আসি, মোটামুটি কিভাবে আমরা এই বিষয়গুলোকে সলভ করতে পারি। মার্কেটার হিসেবে আমরা, সার্ভিস মার্কেটিং প্র্যাকটিশনার হিসেবে আমরা এটা কিভাবে কমাতে পারি। আপনারা দুটো জিনিস খেয়াল করেছেন, একটা কিন্তু ছিল ডিমান্ডের দিক থেকে একটা প্রবলেম, আর একটা ছিল সাপ্লাইয়ের দিক থেকে প্রবলেম, সাপ্লাইয়ের দিক থেকে, তাই না? তো সলিউশনটা একইভাবে, কিছু সলিউশন হবে আপনার ডিমান্ডকে কন্ট্রোল করার জন্য, কিছু সলিউশন হবে সাপ্লাইকে কন্ট্রোল করার জন্য বা তাকে ইউটিলাইজ করার জন্য। ঠিক আছে? ডিমান্ড স্ট্র্যাটেজি। ওকে, আমি যেটা আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে আমাদের কিন্তু দুই দিক থেকে স্ট্র্যাটেজি নিতে হবে, একটাকে ডিমান্ডকে কন্ট্রোল করার জন্য, আর একটা হলো সাপ্লাইটাকে কন্ট্রোল করার জন্য। তো আমরা প্রথমত দেখবো ডিমান্ড স্ট্র্যাটেজি, ডিমান্ডকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। একটা জিনিস দেখুন, ডিমান্ড স্ট্র্যাটেজির প্রথমটা আছে ইউটিলাইজিং ক্রিয়েটিভ প্রাইসিং স্ট্র্যাটেজিস টু স্মুথ ডিমান্ড। খুব ভালো করে শুনবেন, ডিমান্ড কিভাবে কন্ট্রোল করা যায়, ক্রিয়েটিভ প্রাইসিং স্ট্র্যাটেজি করার মাধ্যমে এটা ব্যবহার করার জন্য। এটা যদি ব্যবহার করি স্ট্র্যাটেজিটা, ক্রিয়েটিভ প্রাইসিং স্ট্র্যাটেজি কি? সাধারণত ক্রিয়েটিভ জিনিস কি, যেটা নরমাল না, এটা একটু এক্সেপশনাল ওয়েতে করা হয়, সেটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভ, তাই না? সো প্রাইসিং স্ট্র্যাটেজিটাও এরকম আছে যে ক্রিয়েটিভ, খুব ভালোভাবে, অ্যাজ ইউজুয়াল এটা ইউজ করা হয় না, কিন্তু খুব চমৎকার ওয়েতে করা যেতে পারে। ক্রিয়েটিভ প্রাইসিং স্ট্র্যাটেজির এখানে একটা ডেফিনেশন আছে, বাম পাশে খেয়াল করুন ক্রিয়েটিভ প্রাইসিংটা কি।
Pricing strategies often used by service firms to help smooth demand fluctuations, such as offering matinee prices or early bird specials to shift demand from peak to non-peak periods. আচ্ছা, একবারে পড়ে গেলাম। এটার অর্থ হলো এইরকম যে প্রাইসিং স্ট্র্যাটেজি এমন একটা এটা ক্রিয়েটিভ প্রাইসিং স্ট্র্যাটেজি এমন কিছু বলা হচ্ছে যাতে করে ডিমান্ডটাকে যে ফ্লাকচুয়েশন হয়, ডিমান্ডের যে ওঠানামা করে সেটাকে খুব ভালো করে স্মুথ করার জন্য প্রাইসিং স্ট্র্যাটেজি করা যায়। সেটা কি হতে পারে যে আপনাদের ওই অফ পিক আওয়ার বলে একটা কথা আছে, পিক আওয়ার জানেন তো না, মোবাইলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়। অফ পিকে কিন্তু অনেক অফার পাওয়া যায়, আবার পিকের ক্ষেত্রে অফার পাওয়া যায় না, সেখানে দামটা বেশি থাকে। অফ পিকের সময় বলে দেয় যে এত কল রেট কম থাকে, বা বিভিন্ন জায়গায় দেখবেন যে অফ পিক সিজন বলি আমরা, যে যখন অফ সিজন তখন প্রাইসটা কমে যায়। খেয়াল করেছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। রেস্টুরেন্টের ক্ষেত্রে অনেক জায়গাতেই পাবেন, রাজশাহীতে আছে কিনা আমি এখনো দেখিনি, যে কম একটা সময় যখন দেখা যায় যে সেল কম হয় সেই সময় কম দামটা কমিয়ে দেওয়া হয় যে অন্যরা যেন ওই সময়ে আসে। তো এটা হলো স্যার অফারগুলিতে মাঝে মাঝে দাম না কমিয়ে স্যার অফার বাই ওয়ান গেট ওয়ান করে দেয়। যে কোনো কিছু মানে যেটাই করুক না কেন সেটা তো প্রাইসের সাথেই জড়িত। মানে দাম যদি নাও কমানো হয় বাই সেল ওয়ান গেট ইনক্রিজ ওয়ান, করার জন্য। তার মানে কিন্তু 50% দাম কমে যাচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান যেটা। খেয়াল করুন, এটা ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভ প্রাইসিং। আবার দাম কমিয়ে দেয় কেন আপনারা দেখেন না যে কি উইন্টার সিজন শেষ, সো 60% ফ্ল্যাট অফ পাচ্ছেন না? হ্যাঁ ওকে, স্যার অনেকে দাম কমায় দেয় স্যার, 10 টাকা 15 টাকা করে কমায় দেয় স্যার মাঝে এটাকে মধ্যে। বলা হচ্ছে ক্রিয়েটিভ প্রাইসিং। ডিমান্ডকে কন্ট্রোল করার জন্য, ডিমান্ডকে যেন স্মুথ থাকে সব সময়, সেটার জন্য এই ক্রিয়েটিভ প্রাইসিং স্ট্র্যাটেজিটা নেওয়া। ওকে, এটা কখন করে সার্ভিস প্রোভাইডাররা? আমরা পরের যে স্ট্র্যাটেজিটা দেখছি, ডিমান্ড স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট রিজার্ভেশন সিস্টেম। রিজার্ভেশন সিস্টেমের এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, স্ট্র্যাটেজি টু হেল্প স্মুথ ডিমান্ড ফ্লাকচুয়েশনস ইন হুইচ consumers ultimately request a portion of the firm's services for a particular time slot. এটা মানে বোঝানো হচ্ছে এরকম যে রিজার্ভেশনটা হলো এমন যে কাস্টমার আগে থেকে যেন বুক করে রাখতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দেওয়া। এখন দেখুন এটা করলে কি হবে, কাস্টমারকে যদি এরকম সুযোগ দেওয়া যায় যে আপনি এই টাইমে আসেন সার্ভিসটা নেওয়ার জন্য, তাহলে কিন্তু আমরা শিওর যে ওই টাইমে একটা কাস্টমার আসবে। সেটার জন্য মার্কেটাররা রেডি থাকবে, যারা সার্ভিস প্রোভাইড করবে তারা ওটার জন্য প্ল্যান করতে পারবে, রাইট? তাহলে ওই ব্যক্তিটা কিন্তু অন্য টাইমে আর আসছে না। এরকম করে যদি বেশ কিছু রিজার্ভেশন আমরা নিতে পারি, তাহলে কাস্টমারদেরকে এইভাবে বিভিন্ন টাইম থেকে অন্য টাইমে আমরা শিফট করতে পারবো এবং সবসময় মোটামুটি ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবো। ডিমান্ড যেমনই হোক, আমাদের যে এক্সেস ডিমান্ড যদি হয়ে থাকে, আমরা যদি সেটা রিজার্ভেশনের মাধ্যমে যদি এটাকে ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে কিন্তু তাদেরকে সার্ভিস দেওয়াটা তুলনামূলক অনেক ভালো হবে, এবং সেটা সার্ভিস ডিটোরিয়েট করা বা সার্ভিসটা কমে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না, রাইট? এটা আরেকটা স্ট্র্যাটেজি, আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা আরেকটা স্ট্র্যাটেজি, আপনারা দেখুন, ডিমান্ড স্ট্র্যাটেজি দ্য ইফেক্টিভ ইউজ অফ নন পিক ডিমান্ড পিরিয়ড। নন পিক ডিমান্ড যেটা বলছিলাম, যে সময়টাতে ডিমান্ড খুব একটা বেশি থাকে না, অনেক বেশি ডিমান্ড না, এটাকে নন পিক বলা হচ্ছে, বা অফ পিক আমরা বলে থাকি যেটা আরেকটা। তো যদি আমরা সত্যিকার অর্থে কাস্টমারদের হ্যান্ডেল না করতে পারি, তাদের ডিমান্ডটাকে অন্য জায়গায় শিফট করার তো অন্যান্য আমরা ওয়ে দেখলাম, এছাড়া আর কি করতে পারি একজন মার্কেটার হিসেবে? সেটা বলছে যে এই নন পিক ডিমান্ডটা সময়টা আমরা ইফেক্টিভলি ইউজ করতে পারি, খুব ভালোভাবে কার্যকরভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, নন পিক ডিমান্ড ডেভেলপমেন্ট বলতে কি বোঝানো হয়, বাম পাশে একটা ডেফিনেশন দেওয়া আছে, আপনারা দেখুন। A strategy in which service providers use their downtime to prepare in advance for peak periods of by marketing to a different target markets that follow different demand pattern than the firm's traditional market segment. Okay, আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে অফ পিক ডিমান্ড বা নন পিক ডিমান্ড ডেভেলপমেন্টে কি করা যায়, যে এমন কিছু করা আগে থেকে করে রাখা যে পিক টাইমে যেমন ডিমান্ড হবে, যে বিষয়গুলোর ডিমান্ড হবে সেটা যেন আমরা নন পিক টাইমে সেটাকে আমরা ঠিকঠাক করে রাখতে পারি, আমরা যেন অ্যারেঞ্জ করে রাখতে পারি। কিরকম, এটাকে যদি আমি একটু এক্সপ্লেইন করি,
যে আমরা জানি যে সাধারণত রেস্টুরেন্টে খাবার ভিড় হয় কখন? অফিস টাইমের পরে, বিকেলের পর থেকে সন্ধ্যা থেকে রাত্রের এই টাইমটা, রাইট? সকাল বা দুপুরের পরের একটা টাইমটা অনেক মানে চুপ, মানে একদম তেমন কোনো কাস্টমার হয় না। এই সময়টা কি করা যেতে পারে? এই সময়টাতে ওই যে পিক টাইমে যে কাস্টমাররা আসবে সেই টাইমের জন্য তো খাবার রেডি করা যায়, ওকে? টেবিল অ্যারেঞ্জ করা যায়, ডেকোরেট করা যাবে খুব সুন্দর করে। ওই সময় খাবার না হয় রেডি হচ্ছে, ঠিক আছে, সালাদ লাগবে সেটা আগে থেকে রেডি করা যাবে, রাইট? এরকম করে আমরা ওই অফ পিক সময়টাকে কাজে লাগাতে পারবো যাতে আমরা পিক টাইমে ভালোভাবে সার্ভিস দিতে পারি, রাইট? এখানে আপনার এক্সাম্পল দেখবেন, ডিশ ওয়াশার্স মে ট্রেন টু সেট আপ এন্ড ক্লিয়ার টেবলস। যারা বাসনপত্র পরিষ্কার করে তাদের তো খাবারের পরে বাসন মাজতে হয়, এছাড়া তারা কি করবে? এই টাইমে দেখা গেল যে সবকিছু পরিষ্কার আছে, তাদেরকে দিয়ে অন্যান্য কাজ করানোর জন্য শেখানো যেতে পারে যে কিভাবে টেবিল পরিষ্কার করতে হয়, কিভাবে সেট করতে হয়, অন্য কাস্টমাররা আসলে তাদের সাথে কিভাবে যদি তার কথা বলতে হয় সে কি কথা বলবে, বা সে যদি কথাও না বলে অ্যাটলিস্ট শিখে রাখা। কারো যদি কোনো রেগুলার কোনো এমপ্লয়ি যদি অ্যাবসেন্ট থাকে তাকে দিয়ে কোনো কাজে লাগানো যায় কিনা, এভাবে করে আমরা নন পিক টাইমটাকে আমরা কাজে লাগাতে পারি পিক টাইমে সার্ভিস ভালোভাবে দেওয়ার জন্য, ওকে? এটা একটি স্ট্র্যাটেজি। আরেকটি স্ট্র্যাটেজি দেখবো, এটা ডিমান্ডের এই মোটামুটি তিনটা ছিল, তিনটা কি চারটা ছিল আমরা কথা বলেছি, মনে হয় চারটা। আমরা দেখবো সাপ্লাইটাকে কিভাবে কাজে লাগাবো। সাপ্লাই স্ট্র্যাটেজির প্রথমে আসছে ইউটিলাইজ পার্ট টাইম এমপ্লয়িজ, ওকে? পার্ট টাইম এমপ্লয়িজদের কিভাবে কাজে লাগানো যায়। এখন আসি যে আমরা দেখলাম বা আমরা জানি যে সব সময় আমাদের ডিমান্ড একরকম থাকে না, কখনো ডিমান্ড বেড়ে যায় তো কখনো কমে যায়। যদি ডিমান্ড বেড়ে যায়, নর্মাল টাইমে যেমন ডিমান্ড তার চেয়ে ডিমান্ড অনেক বেশি, এখন সেটার জন্য তো আমাদের সারা বছরের জন্য আমাদের এমপ্লয়ি বেশি রাখার দরকার নেই,